সাবাস সাবাস, মারি ঝুকার সুযোগ নাই, এভাবেই খেলতে হবে। বাঘের ঘরে ঘোগ ঢুকাই নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সব শঙ্কা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা এবং জনগণের বিজয়। আজকের বিশ্ব মিডিয়ার টপ অফ দ্য নিউজ হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যারা খুন গুমের সাথে জড়িত, নো ওয়ান শুড বি স্পেয়ার্ড। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড লিডিস এন্ড জেন্টলম্যান। আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বিচার পাওয়া, চাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিকটিম যারা আছেন, যারা খুন গুমের শিকার হয়েছেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার। অর্থাৎ বাপ ছিল না, বাপের উপর দিয়ে কথা বলো। তোমরা তো এখনো শিশু, পোলাপান, রাজনীতির বক্তব্য শিখো নাই। রাজনীতির বক্তব্য কিভাবে দিতে হয় সেটাই জানো না। আমি আশা করি সেনাবাহিনী বিষয়টি বুঝবেন, কারণ সেনাবাহিনীর 15 জনের হিসেব নয় এখানে, পুরো সেনাবাহিনীর ভাবমূর্তিটা এখানে মূল প্রশ্ন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। আজকের বিশ্ব মিডিয়ার টপ অফ দ্য নিউজ হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম টপ অফ দ্য নিউজ হয়েছেন এই কারণে যে বাংলাদেশের এই প্রথমবার সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় শীর্ষ টপ 15 জন অফিসার আত্মসমর্পণ করেছেন আন্তর্জাতিক আদালতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে প্রশংসিত হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তারা তিনজনকে নিয়ে আলোচনার শীর্ষে এখন বিশ্ব মিডিয়া থেকে শুরু করে, বিশ্ব নিউজ পেপার থেকে শুরু করে, বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তরে বাংলাদেশি মানুষ যারা আছেন, বিশেষ করে বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের ভিতরে আজকে আলোচনার চায়ের টেবিলে, কফি শপে আলোচনার বিষয় হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জন শীর্ষ কর্মকর্তা, যারা একেবারে শেখ হাসিনা যাওয়ার পরে 15 মাস যাবৎ তারা পদে নয়, বরঞ্চ এরই মাঝে 15 মাসে তারা বিভিন্ন প্রমোশন নিয়েছিলেন আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে। ঠান্ডা মাথায় ওয়াকারুজ্জামান যে হ্যান্ডেলিং করেছেন, সেই জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও কিন্তু আজকে প্রশংসা হচ্ছে। আমরা ওয়াকারুজ্জামানকে নিয়ে আলোচনা করি, অনেক সময় সমালোচনা করি, দোষ ত্রুটি ভালো মন্দ নিয়ে পর্যালোচনা করি। পর্দার অন্তরালায় কিন্তু ওয়াকারুজ্জামান যে কঠিন অবস্থায় আছেন, এই বিষয়টা আজকে ক্লিয়ার। ওয়াকারুজ্জামানের পরের র্যাঙ্কে যারা আছেন এমন 15 জন অফিসার কিন্তু আজকে হাজিরা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, 54 বছরের বাংলাদেশের প্রথম ইতিহাস। 54 বছরের বাংলাদেশে কখনো এইরকম পাবলিক আদালতে এসে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় 15 জন শীর্ষ নেতা, যাদের মধ্যে রয়েছে মেজর জেনারেল, যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল, যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর সহ, এই পদের, এই জায়গার, এই অবস্থার 15 জন শীর্ষ নেতাকে আপনি পাবলিকের সামনে এনে পাবলিক পুলিশ ব্যান করে পুলিশ তাদেরকে নামিয়ে নিয়ে আদালতে দাঁড় করাচ্ছেন, এটা বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসে এটা একটা রেকর্ড র্যাঙ্কিংয়ে থাকবে। বিশ্বের ইতিহাসে বিভিন্ন দেশে এই ধরনের সেনাবাহিনী যারা অপরাধ করেছে বিচার হয়েছে, কিন্তু বাংলাদেশের এই বিচারটাও বিশ্ব টপ 10 র্যাঙ্কিংয়ে থাকবে। বাংলাদেশের এই বিচার বিশ্বের বুকে যত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোনো বাহিনী অপরাধ করেছে, বিচার হয়েছে, সারা জীবনে পৃথিবী জন্মলগ্নের পর থেকে 10টা ঘটনার ভিতরে একটা ঘটনা হবে আজকের ঘটনাটি। তাই এটাকে ছোট্ট করে, এটাকে একেবারে অবহেলা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় সেনাবাহিনী নিয়ে অনেক কথা বলি, কিন্তু সেনাবাহিনীতে যারা এখন চাকরিরত আছেন, তাদের যোগ্যতা, তাদের সাহসিকতা, তাদের দেশপ্রেমের পরিচয় কিন্তু আজকে দিয়েছেন। আজকে যদি তারা হাজির না হতেন, তখন সেনাবাহিনীর সমালোচনা নয়, দেশব্যাপী নয়, বিশ্বব্যাপী বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কথা উঠত। কারণ আমরা কয়েকদিন আগে জাতিসংঘের
মানবাধিকার কমিশনের প্রধানের কাছ থেকে যে চিঠিটা পেলাম, যেই চিঠিটা তারা বাংলাদেশের সরকারকে পাঠিয়েছে, সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছে অপরাধীদেরকে যেন আদালতে হাজির করার ব্যবস্থা করে সেনাবাহিনী। আমরা বলেছিলাম যে যদি এই কথা না মানে তাহলে কি করা হবে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে জাতিসংঘের মাধ্যমে শান্তি মিশনে অবদান রাখছে, তাদেরকে সেখান থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর পাঠিয়ে দিলে সেনাবাহিনীর ভিতরে একটা গোলযোগ, একটা বড় সমস্যা তৈরি হবে, যেটা টেকেল দেওয়া সেনা ক্যান্টনমেন্টে বা সেনাবাহিনীর ভিতরে অসম্ভব হয়ে দাঁড়াবে। আর সেই জায়গা থেকে আজকে সেনাবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেনা প্রধান বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেনা প্রধান সহ সবাই কিন্তু সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব নয় মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলের মতো পদবি, যারা এক একটা ক্যান্টনমেন্টের জিওসি, যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলার প্রধান ছিলেন, এই রকম মানুষদেরকে আপনি পাবলিক আদালতে এনে বিচার করতে পারতেন না। ক্যান্টনমেন্টের ভিতরে সেনা আইনে অনেক সময় সেনাবাহিনীর অপরাধীদের বিচার হয়, কিন্তু এই রকম শীর্ষ সেনা র্যাঙ্কিং এর মানুষের বিচার কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেও হওয়ার ইতিহাস নাই। তাই বাহিরে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা এবং জনগণের বিজয়। ইটস জাস্ট স্টার্টিং। এই গুম খুনে জড়িত অফিসারদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। হ্যাঁ, আপনারা শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আদালতে আসেন, আপনাদের শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কিছুদিন এসি খেয়ে রাখেন, ফাঁসির মঞ্চে এসি থাকলে তো সমস্যা নাই। নানান জল্পনা কল্পনা ছিল যে আসলে কি তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে না কি ধোঁয়াশা ছিল, না, কোর্টে প্রডিউস করা হয়েছে। এর মানে ওয়াকারগং বা যারা বিচারকে বাধাগ্রস্ত করতে চায় তারা আসলে কিছুই পারবে না। জনগণের চাপ, জনগণের প্রত্যাশা বিজয়ী হবে, হচ্ছে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের বাস্তবতা এটা। আজকে যদি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা না হতো, গণ প্রতিরোধ হতো বাংলাদেশে। আজকে ভারতের দালালেরা জানে যে বাংলাদেশের জনগণের সাথে আর প্রতারণা করা যাবে না, জনগণকে বোকা বানানো যাবে না। সাহস থাকলে পারলে ট্রাইব্যুনালে হাজির করা থেকে বিরত রাখতো, কি ঘটতো দেখতেন, আমরা ঘটনা ঘটিয়ে দিতাম। কিন্তু না দর্শক, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারপরে কিছু প্রশ্ন থেকে যায়, কিছু মজার তথ্য দেই। এই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের আইনজীবী কি জানেন? সাবেক এক বিএনপি নেতা, বিএনপির বড় এক ব্যারিস্টার। তিনি অবশ্য আর্মিতে চাকরি করতেন এক সময়। তিনি হচ্ছেন এই আসামি পক্ষের আইনজীবী। হ্যাঁ, আইনিভাবে যে কেউ ডিফেন্ড করতে পারেন, সমস্যা নাই, এটা একজন আইনজীবীর প্রফেশনাল এথিক্স। তিনি অবশ্যই যে কোনো অপরাধীর জন্য আইনি লড়াই চালিয়ে যেতে পারেন তার ন্যায় বিচারের জন্য। কিন্তু পলিটিক্যালি এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার। বিএনপি এই বিচার ঠেকাতে চেয়েছে নানানভাবে। ওয়াকার বিএনপির কাছে ধরনা দিয়েছিল, কোনো কাজ হয়নি, কেউ ঠেকাতে পারেনি। এখন আবার বিএনপির সাবেক নেতা আইনজীবী, পারবে না, এদের বিচার হবে। রাজনৈতিকভাবে বিএনপির জন্য এটা একটা ডিজাস্টার যে বিএনপি এই বিচার চায় না, এমনকি জামাত ইসলামীও চায় না। বিএনপি বা জামাত ক্ষমতায় থাকলে এইভাবে সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচার দেখার সুযোগ হতো না। এই ক্রেডিট অ্যাডভোকেট তাজুল ইসলামের, এই ক্রেডিট প্রফেসর ইউনূসের, এই ক্রেডিট প্রফেসর ইউনূস সরকারের। তবে হ্যাঁ, এখানে কিছু কথা, যেমন সাবেক আইজিপি, সাবেক মন্ত্রী, তাদেরকে হাত করা পরিয়ে ভাঙাচুরা প্রিজন ভ্যানে হাজির করা হয়, কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা তাদেরকে শীততাপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভ্যানে হাজির করা হয়েছে। এবং প্রিজন ভ্যানের কালার দেখেছেন, অনেকটা জলপাই কালারের মতো, সবুজ কালার, মিল আছে, মানে দেখলেই মনে হয় ওটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত। মানে তারা সে স্পেশাল অ্যাডভান্টেজ কিন্তু নিয়ে ছেড়েছে। তবে হ্যাঁ, এটা কোর্ট পরবর্তীতে নির্দেশ দেবে। আসামি পক্ষের আইনজীবীরা তারা আবেদন করেছে তাদের সাথে যেন মোবাইল ফোন থাকতে পারে, কমিউনিকেশন করতে পারে। চিন্তা করেছেন, গুম খুনে জড়িত তারা যেন খুব সহজে যোগাযোগ করতে পারেন সাবজেলে থাকা অবস্থায়। মানে তারা ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেলেই থাকবেন, আবার তারা যেন যোগাযোগও করতে পারে। জাস্ট গৃহবন্দী, নজরবন্দির মতো, কারাগার না, তারা কারাগারে রাখতে চায় না। এ ধরনের ভয়ঙ্কর অপরাধীদের হাই সিকিউরিটি কারাগারে রাখতে হবে। আদালত হয়তো শীঘ্রই সিদ্ধান্ত দিবে যে না, তাদেরকে প্রচলিত জেলে রাখতে হবে। এখন পর্যন্ত এই শীততাপ নিয়ন্ত্রিত, এটাই তো বৈষম্য। আওয়ামী লীগের মন্ত্রীরা শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে চায় না। প্রিজন ভ্যানের অবস্থা কি দেখেছেন? যারা ভিতরে গিয়েছেন তারা জানেন, আমি জানি। প্রিজন ভ্যানের ভিতরে বসার জায়গা নাই, একদম ভাঙাচুরা, ভিতরের যে বেঞ্চগুলো এগুলো ভাঙা থাকে,
এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় অনেকটা এরকম। আসামিরা অনেক আসামি একটা ভ্যানের মধ্যে নিয়ে আসে এবং আলো বাতাস নাই, একটু আমার গাড়ির ড্রাইভার তার শরীরে 150-র উপর গুলি লেগেছে, রাবার বুলেট। সে বেঁচে ফিরেছে কোনোভাবে, এখনো অসুস্থ, কদিন পর পর তাকে ট্রিটমেন্ট করতে হয়। সে বলে, একটা অল্প শিক্ষিত লোক বলে, স্যার এই জীবনটা তো মানে ডাক্তার তাকে বলছে সে বাঁচবে না, কারণ তার সমস্ত গুলিগুলি সাইড থেকে লেগেছে, এখনো গলার ভেতরে ভেতরে গুলিগুলো রয়েছে, ছড়া গুলি শরীরের বিভিন্ন জায়গাগুলো, হাঁটে, খুব সতর্কভাবে তাকে চলতে হয়, এগুলো গিয়ে রক্তে ঢুকে বদলি করতে পারে এগুলিগুলো। আজকে সে আমাকে বলতেছিল যে স্যার ডাক্তার আমার আশা ছেড়ে দিয়েছিল, হয়তো বা বাবা মার দোয়া বা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে গেছে। সে আমার ব্যক্তিগত গাড়ি ড্রাইভার, সে বলতেছে গাড়িতে বসে, আমি মুখের দিকে তাকিয়ে গেছি, আমাকে বলছে স্যার যদি একটু পারেন আমাকে একটু আর্থিক হেল্পের জন্য রসটাকে বলবেন। মানে তার দুটো ছেলেই, একটা মেয়ে কলেজে পড়ে, একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে প্রাইভেটে, বুঝতে পারছেন, কিন্তু ড্রাইভারটা 5 পর্যন্ত পড়ছে আমার ড্রাইভার। সেই লোক বলতেছে দেশটার জন্য স্যার জীবন দিয়ে তো দিয়েছিলাম, আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু দেশটা তো সঠিক পথে হাঁটছে না। এটা যে কত দুঃখের বিষয়, আপনি মানে কিভাবে বোঝাবো? আমি চাই যে এটা বিএনপি জামাতের মধ্যে আদর্শিক ফাইট আছে থাকুক, কিন্তু দুটো দলের মধ্যে সমন্বয় করতে হবে। তারা যে গত 16টা বছর এক ছিল, এই জায়গাটা তৈরি করতে হবে। আওয়ামী লীগ থাকুক, তখন আওয়ামী লীগ সিনে ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাই তারা এক ছিল। এখন আওয়ামী লীগ আছে, এখন আওয়ামী লীগের সাথে দিল্লি আছে, হয়তো দেশের বাইরে আছে, এই তো আছে, তো তাদের ষড়যন্ত্র কি থেমে গেছে? আপনারা আদর্শিকভাবে মোকাবেলা করেন। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, জামাতের উচিত হবে বিএনপিকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া, ভালো কাজগুলো, অন্যায় কাজগুলোর অবশ্যই বিরোধী দল হিসেবে তাদের সেখানে প্রতিবাদ করতে হবে। জামাত যদি মিরাকেলি ক্ষমতা চলে আসে, তাহলে বিএনপির উচিত হবে তাদেরকে সাপোর্ট দেওয়া। তাতে হবে কি, এই দুটো দল নিজেদের পরস্পর চেষ্টার মাধ্যমে মানে রাষ্ট্র গঠনের পরিকল্পনা অনুযায়ী তারা রাষ্ট্রটাকে সঠিক পথে নিতে পারবে। আর যদি তারা মনে করে যে আওয়ামী লীগকে, জামাত যদি মনে করে যে বিএনপিকে সাইজ করতে আওয়ামী লীগকে টেনে আনবো, বিএনপি যদি মনে করে জামাতকে সাইজ করতে আওয়ামী লীগকে টেনে আনবো, আওয়ামী লীগ এভাবে ঢুকে পড়বে। এভাবে ঢুকেই দিল্লিকে নিয়ে একসাথে আবার দুইটাকে সাইজ করবে আওয়ামী লীগ। বোঝেন আপনারা, একটু ঠান্ডা মাথা বোঝেন। কাউকে বট বলবেন না, কাউকে জাসি বলবেন না, এগুলো বলা বন্ধ করেন। এই জাসি বিএনপি জামাত একই ছিল দুদিন আগে, কে বিএনপি কে জামাত সেদিন বোঝা যেত না। পুলিশ যখন মারতো সবাইকে মারতো, ওই মাইকটা জামাত আর বিএনপি বলে মারতো না, ওদের কাছে বিরোধী দল হিসেবে মাইক নিত, জেলে যখন নিত একসাথে সবগুলো নিত। আজকে আমরা আওয়ামী লীগ নাই বলে এত বেশি স্বাধীনতা পেয়ে গেছি যে আমরা যা ইচ্ছা তাই করছি। আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক হয়েছে, আজকে আগামীকাল জামাতের। জামাত যেটা দাবি করছে বিএনপি ডাইরেক্ট না, এতদিন বিএনপি ভোট 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 বলে, এখন জামাত যখন বলছে নভেম্বরে একটা গণভোট, বিএনপি বলে না। কেন রে ভাই? নভেম্বরের ভোটটা হলে বিএনপির লসটা কোথায় বলে? বিএনপি বড় দল ক্ষমতা আসবে, এই তো বিএনপির ভয়টা কোথায়? জামাত ছোট দল, জামাতের কিছু দাবি মেনে নেন, আবার জামাত পিআর ইস্যুতে একটু বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন। এইভাবে কামড়াকামড়ি করে 111 এসে আমরা দেখেছি, এখন চোখের সামনে 111 কিভাবে এসে বিএনপি একটা বলতো, আওয়ামী লীগ একটা বলতো, আওয়ামী লীগ একটা বলতো, বিএনপি একটা বলতো। আবার আওয়ামী লীগের ছোট ছোট মামুলি দাবিগুলো বিএনপি মানতো না, তারা ক্ষমতা আছে, শেষ পর্যন্ত কি 111 চলে আসছে। তখন সুযোগটা পেয়ে গেছে কি আওয়ামী লীগ, লগি বইটা নিয়ে নেমে গিয়ে অনেক অকাণ্ড করলো আওয়ামী লীগ। তো বিষয়টা হলো বিএনপি জামাত যদি বলে শনিবার, বিএনপি বলে রবিবার, বিএনপি যদি বলে সোমবার, জামাত বলে মঙ্গলবার, কোনোভাবে তারা এক হতে পারে না। মামুলি বিষয়গুলো তারা এক হতে পারে না। এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। নভেম্বরে গণভোট যদি হয়, বিএনপির সমস্যাটা কোথায় বিএনপিকে বলতে হবে। যে বিএনপি নির্বাচন চায়, সেই বিএনপি গণভোট চায় না কেন? নির্বাচনের দল নাকি বিএনপি? এখন আমার বক্তব্য জামাতের মতো লাগছে না, এটা বোঝার চেষ্টা করেন। একটা দাবি রাখবেন না জামাতের, জামাত যদি না রাখেন, জামাত তো আপনাকে নির্বাচন হতেই দেবে না, বাধা সৃষ্টি করে বসে থাকবে। জামাতে হালকা করে নেওয়া উচিত না। শেখ হাসিনা নিজের মুখের কথা, শেখ হাসিনা বলছে জামাত ক্ষমতা নিতেও পারে, ক্ষমতা থেকে ফেলতেও পারে। এবং এই যে আন্দোলনটা, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা আওয়ামী লীগের চোখে এটা জামাতেরই আন্দোলন, তাই জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছে, যেটাই বলেন না কেন। সো আগামী দিনে একটা সুষ্ঠু রাজনীতি পরিবেশ তৈরি যেমন জরুরি, একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি জরুরি। প্রফেসর ইউনূস যতই বলেন যে তিনি নিরপেক্ষতার প্রমাণ দিবে, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন, নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, আমাদের দায়িত্বশীল, দায়িত্ব নিরপেক্ষ থাকা, আদৌ পারবে না এই বাংলাদেশে নিরপেক্ষ থাকা। এটা খুব কঠিন একটা কাজ, এখনো হচ্ছে না নিরপেক্ষতা। কিন্তু বিষয়টা হলো বিএনপি জামাতকে এক করতে পারলেই সব সমাধান, সব ব্যাপারে এক হবে না, কিন্তু দুজনকে ছাড় দিতে হবে। জামাত একটা ছাড় দিবে পিআর, বিএনপিকে ছাড়তে হবে গণভোট। বিএনপি যদি মনে করে আমরা বড় করে ছাড়বো না, মনে রাখবেন এই দুটোর একটা ক্ষমতা আসবে না। সেই 15 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে। Ladies and gentlemen, let me tell you one thing, this is a history has been made in this regard, অর্থাৎ no one is above the law, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেটার প্রতিফলন ঘটার প্রাথমিক বা দিস ইজ দ্য বিগিনিং অর দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ জাস্ট বিগান, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ, যে সেনা কর্মকর্তা যারা আছেন, এতটা বাধা বিপত্তি, এত ষড়যন্ত্র থাকার পরেও তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ইট ইজ এ মাইলস্টোন, একটা মাইল ফলক। এটা নতুন বাংলাদেশের এই 36 জুলাই বা জুলাই পরবর্তী বা ফ্যাসিজমের পতনের পরে এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে, যে অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না। দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ শেখ হাসিনার জন্য, যে তোমাকেও ধরা হবে, তোমাকে ছাড়া হবে না। আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও ফাঁসি হতে পারে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা, যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজ পেপার। তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর, নতুন বিগিনিং, নিউ
দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ এরা অফ রুল অফ ল। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছাড়া হয় নাই। অনেক কিছু হয়েছে, মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচন্ড চাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা, কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত, নো ওয়ান শুড বি স্পেয়ার্ড। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড লিডিস এন্ড জেন্টলম্যান। আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বিচার পাওয়া, চাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিকটিম যারা আছেন, যারা খুন গুমের শিকার হয়েছেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার। কেননা যারা চলে গেছেন, যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে, তারা তো আর ফিরে আসবেন না, তবে তাদের পরিবার যারা আছে, তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছে তাদের জন্য। সুতরাং আমি মনে করি এটা একটা মাইলস্টোন এন্ড এটা দিস ইজ দ্য নিউ বিগিনিং, নতুন শুরু, নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে। অর্থাৎ এটার জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো, সাথে সাথে ভারতকেও সিগন্যাল দেওয়া হলো। অফিসারদেরকে ইউজ করবেন, করেন, তবে মনে রাখবেন নো ওয়ান উড বি স্পেয়ার্ড, কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং এক্সিস্টিং যারা মানে অসৎ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, অতি উচ্চাবিলাসী কর্মকর্তা আছেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, বিমান বাহিনীতে বলেন, র্যাবে বলেন, বিডিআর বলেন, তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন। তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি ছাড় পাবেন না। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে, যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত, তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের, এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে, তারা গাড়ি থেকে নামলেন, হ্যান্ডকাপ পরানো হয়, এটা বাদ দেন, ইটস ওকে, এটা বড় বড় জেনারেল। এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে, রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল, কিন্তু শেখ হাসিনা নামক নরপিশাচ এবং ওই খুনি গণহত্যাকারী নিজে ধ্বংস হয়েছে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এদের নামে আবার স্লোগান দেয়, এদের নামে মাসুদ কামাল গ্যাংরা, এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে থাকে শেখ হাসিনাই ভালো ছিল। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সবসময় ছিল বাংলাদেশ বিরোধী, এরা সবসময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলে তারা বিভিন্ন দেশের এজেন্ট। এই যে আপনার এই যে আনিস আলমগীর দেখলাম, তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে, এরা আমাদের জন্য বিপজ্জনক, এরা আমাদের জন্য ক্যান্সার। সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে। কেননা স্বৈরাচার শব্দটি কত উল্লেখ করে নাই তার আগে, যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যোদ্ধা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখেন এটা আপনারা শান্তি পাবেন। যদিও ওখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের, সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয়? সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে। এবং আমি আমার লাইভে বলেছিলাম, সত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন, বলি নাই যে কোন অবস্থাতেই সেনা অফিসাররা, মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল, সেদিন থেকেই মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলচাতুরি বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না। সেটা আমি আমার লাইভে বলেছিলাম। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।